আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই আপসেট নিয়ে আসলে এই ভিডিওটা করতেছি। কারণ হচ্ছে একটা নিউজ দেখলাম, এই নিউজটা দেখার পরে আরো আপসেট লাগতেছে যে আসলে এটাই কি জাপান? এইটার জন্যই মানুষ বিদেশ আসে, এইটার জন্যই মানুষ জাপানে আসে। যারা জাপানে এখন আসেন নাই, আপনারা ভাবেন কি জাপান গেলে যত সুখ, যত শান্তি, যত টাকা, যত আরাম, জীবনের যত গোল সব জাপান? কিন্তু বাস্তবে কি তাই? জাপানে বিদেশিদের জন্য কতটুকু উপযুক্ত এবং বিদেশিরা আসার পরে কেন হারিয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। সেম আসলে লাস্ট দুইটা ভিডিওতে যে পরিমাণ সাবস্ক্রাইবার আমি আশা করছিলাম ওই পরিমাণ সাবস্ক্রাইবার আমি পাই নাই। মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, আই ডোন্ট নো ওয়াই। ডিসিশন আপনার উপর, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান। এখন আসি মূল বিষয়ে যে আসলে বিদেশিরা জাপান আসার পরে কেন হারিয়ে যায়, কেন জাপানে লং টাইম সার্ভাইভ করতে পারে না। তো তার মধ্যে কিছু কারণ আছে যেগুলোর কারণে আসলে বিদেশিরা জাপানে সার্ভাইভ করতে পারে না, অনেক দ্রুত হারিয়ে যায়। কেউ ডিপ্রেশনে পড়ে যায়, কেউ বাইরের দেশে চলে যায়, কেউ 10 বছর থাকার পরেও হতাশায় ভুগতেছে জাপানে। তো আপনি যদি একটা দেশে 10 বছর থাকার পরে হতাশা ফিল করেন, তা আপনার 10টা বছর লস প্রজেক্ট। এই জন্য যে লস প্রজেক্ট যেন না হয় এবং কি কারণে বিদেশিরা হারা যায় সেই জিনিসগুলো আজকে শেয়ার করি। সর্বপ্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে জাপানের সংস্কৃতি। আপনি যদি একটা দেশের সংস্কৃতি না জানেন, ওদের সংস্কৃতি না মাইনা চলেন, এই দেশ আপনাকে কখনোই এক্সপেক্ট করবে না। জাপানিজরা তো করবেই না, বরং এই দেশের যে গাছপালা বলেন, কালচার বলেন, এই কালচারের মধ্যে আপনি অ্যাবজর্বই করতে পারবেন না। এই দেশের সংস্কৃতি কি, সংস্কৃতির মধ্যে মূল কয়েকটা ম্যানার আছে যেগুলো আপনার শিখতে হবে। প্রথম ম্যানার হচ্ছে, আমরা বাঙালিরা অনেক ইগোস্টিক হই, অহংকারী হই তুলনামূলকভাবে। মানে সেটা না, জাপানিরা নিজেরা যতই খারাপ হোক ওদের ম্যানার খুবই সফট। জাপানের সংস্কৃতির মূল মন্ত্র হচ্ছে, আপনি বাসে গেলে, যখন বাসে আছেন চুপচাপ থাকবেন, কথা বলবেন এমন ভাবে যেন অন্যের ডিস্টার্ব না হয়, ফোনে কথা বলবেন না। ট্রেনের ক্ষেত্রেও সেম, পাবলিকলি আপনি কখনোই উইয়ার্ড থিংস করবেন না যেটা অন্য জাপানিরা বিরক্ত মনে করে। ওদের কালচারে এটা ম্যানারলেস। প্লাস ছোট ছোট ভুল করলে আপনি ক্ষমা চাইতে হবে, গোমেনাসাই, সরি। মানে ছোট ছোট ভুলের ক্ষেত্রে ওরাও আপনাকে বলবে, আপনিও ওদের মতো করে বলতে হবে। আপনি যদি চিন্তা করেন দূর এটার জন্য সরি বলবো, এটার জন্য সরি বলার কি আছে, এরকমটা যদি চিন্তা করেন, আপনি ওদের কালচারের বাইরে। এই জন্য ওদের কালচারটা শিখতে হবে, ওদের কালচারের সাথে মানিয়ে চলাফেরা করতে হবে। তো বাংলাদেশের কথা আমি কি বলবো, আমরা তো খুবই ভালো লোক। আমি হচ্ছে আমার জাপানিজ এক ফ্রেন্ডের সাথে ট্রেনে যাইতেছিলাম, হ্যাঁ। তো ডিজনিল্যান্ড গেছিলাম, আমার ভিডিও আছে, লাইভ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আসার পথে এক বাঙালি ভাই, ভদ্রলোক ট্রেনে উঠে ওনার ওয়াইফ না গার্লফ্রেন্ডের সাথে কি সুন্দর কিলকিলা হাসতেছে, কথা বলতেছে। আর জাপানিজ ট্রেন তো সবসময় একটু কনজাকশন থাকে, মানে ব্যস্ততার সময়। এত লোকের মধ্যে ভদ্রলোকের প্রেম জায়গায় উঠছে, সে মোবাইল নিয়ে কথা বলতেছে বাংলাদেশে। না, আমার বন্ধু জিজ্ঞেস করতেছে গাইকো কুজিন, ফরেনার, হ্যাঁ, বলতেছে এটা ফরেনার ওয়াইফ। এই ওই ছেলেটা কোন দেশের? আমার জিজ্ঞেস করতে, কোন দেশে তুমি গেস করতে পারো? তা আমি তো ভাই মিথ্যা কথা কমু কেন, আমি বলছি বাংলাদেশি। তো এমন একটা এক্সপ্রেশন দিল, বাজে একটা স্ল্যাংস ইউজ করছে ওই বন্ধুটা, জাপানিজ ফ্রেন্ডরা, এবং বলছে যে এটা জাপানিজ কালচারে না, তার এটা মানা উচিত। এবং সে যেই দরজায় দাঁড়া আছে ওইখানেও লাল ক্রসিং পয়েন্টে দেওয়া আছে যে হ্যাঁ, ট্রেনের মধ্যে মোবাইলে কথা বলা যাবে না। কিন্তু আমার বড় ভাই ভদ্রলোক কোন জায়গার আমি জানি না, তার প্রেম জায়গা উঠছে ট্রেনে ওঠার পরে, সে ট্রেনে বসে ফোনে কথা বলতেছে, হাসতেছে। এটা ম্যানারলেস। আপনি যদি এগুলা করেন তাহলে জাপান কালচার আপনারা মেনে নিবে না। 2 নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে একাকিত্ব, লনলিনেস। জাপানের খুব বড় একটা রোগ হচ্ছে লনলিনেস। কারণ জাপানের লাইফটাতে আপনি বেশিরভাগ সময় একাই থাকবেন। যদি আপনার ফ্যামিলি জাপান না থাকে, আপনি মোস্ট অফ দ্য টাইম একাই থাকবেন, একাই খাবেন, একাই ঘুমাবেন, একাই কাজে যাবেন, একাই আসবেন, একাই রান্না করবেন। এটা হচ্ছে জাপানের লনলিনেস লাইফ। আপনি যদি এই লাইফটারে না বুঝেন, না জানেন কিভাবে একাকিত্ব সময়টা কাটাবেন, শুধু ফেসবুক স্ক্রলিং করে 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 কাটাবেন, আপনি খুব বোরিং হয়ে যাবেন এবং ডিপ্রেশনে পড়ে যাবেন। জাপানে একাকিত্ব খুবই বড় একটা রোগ, কারণ এই দেশে আপনি সহজে বন্ধু পাবেন না। হ্যাঁ, জাপানিজ বন্ধু বানানো তো খুবই টাফ, কারণ ওদের সাথে মানায় চলা, ওদের মন বোঝা, ওরা কি চায় সেটা আপনি জানেন না। আপনি দেখা যায় বাংলাদেশের কালচার বা যেই দেশ থেকে আসছেন, ইন্ডিয়া, পাকিস্তান, ওই দেশের কালচার অনুযায়ী ওদের সাথে ব্যবহার করতেছেন, ওরা এটারে পজিটিভলি নিবে না, আপনার সাথে বন্ধুত্ব করবে না। হয়তো ম্যানার ঠিক কথা বলবে, কিন্তু থাকে না যে একটা বন্ধুত্ব করা, বেস্ট ফিলিংস ক্রিয়েট করা, ওইটা আপনার সাথে সহজে হয়ে উঠবে না।
তো এই জন্য আপনার দেখা যায় লনলি থাকতে হবে মোস্ট অফ দ্য টাইম, এবং হচ্ছে আপনার নিজস্ব বন্ধু বান্ধবও তেমন একটা থাকবে না, থাকলেও সময় হবে না, দুইজনের ছুটি একসাথে হবে না। এই জন্য জাপানের লনলিনেস এর ফাইটটাও আপনাকে শিখতে হবে, যে লনলিনেসটা কিভাবে রিকভার করা যায়, লনলিনেস নিয়ে কিভাবে থাকা যায়। এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারবে না। একাকিত্বের কারণে জাপানে বহু বিদেশি লোক এসে মারা যায়, ডিপ্রেশনের পরে একটা সময় গিয়ে মারা যায়। হ্যাঁ, কারণ সে টিকতে পারে না এই ডিপ্রেশন। আর একাকিত্বের যে ডিপ্রেশন, এটা যদি আপনাকে একবার ভর করে, এটা থেকে রিকভার করা খুব টাফ। তো জাপানে এই জিনিসটা বেশি হয়, আপনাকে শিখতে হবে যে কিভাবে লনলিনেস কাটানো যায়, এবং সেই জিনিসগুলোতে এক্সপিরিয়েন্স হতে হবে, আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে যে হ্যাঁ আমি জাপান যাওয়ার পরে যেন লনলি ফিল না করি। নম্বর প্রশ্নটা হচ্ছে ভুল স্বপ্ন। ভুল স্বপ্ন কি? আপনি জাপানে আসছেন, চিন্তা করবেন কি যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করে, স্টুডেন্ট অবস্থা আসলে যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করে একটা বড় চাকরি করবো, সকাল বিকাল অফিসে যাবো, হ্যাঁ কোনো প্যারা নাই, বড় বড় চাকরি করবো। আর যারা আমরা জব বিষয়ে আসি, চিন্তা করি একটা বছর কষ্ট করবো, ওই কোম্পানিতে যাবো, যাই চেঞ্জ করে এলাম। যারা ভিসা প্রসেসিং করে তাদের কাছে খুব স্ট্রংলি আমরা আবেদন করি যে ভাই যে কোম্পানিতে নিবেন এটা চেঞ্জ করতে পারবো কিনা, 1 বছর 1.5 বছর পর চেঞ্জ করতে পারবো কিনা। মানে আমাদের মাথায় থাকে যে চেঞ্জ করে বড় একটা মানে সিইও পদের একটা চাকরি পাবো, ওই চাকরি যায় করবো। কিন্তু না ভাই, জাপান আপনারা এত সহজে এগুলা দিবে না। হ্যাঁ, জাপানের ওয়ার্ক কালচার খুবই টাফ। সেই ভুল স্বপ্ন দেখা বন্ধ করেন। জাপানে আসলে আপনাকে সময় দিতে হবে, স্ট্রাগল করতে হবে, অপেক্ষা করতে হবে। ভালো অপরচুনিটি আসবে, বাট সেটার জন্য আপনাকে যথেষ্ট সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। আপনি যদি চিন্তা করেন 1-2 বছরে জাপান লাইফে কিছু করে ফেলবেন, ইটস ইম্পসিবল। 4 নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটা শুধু জাপান না, এটা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। যদিও আমি খুব ভালো এক্সপার্ট না মানি ম্যানেজমেন্টে, বাট জাপান কালচারে এজ এ ফরেনার আপনার টিকতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট জানতে হবে। আপনি মানি ম্যানেজমেন্ট না জানেন, জাপান কালচারে চলা আপনার অনেক কষ্ট। কারণ জাপান হচ্ছে এমন একটা দেশ যেখানে টাকা আসবে একদম পকেট ভর্তি করে, যাবেও আপনার থেকে একদম পকেট ভর্তি করে। ঠিক আছে, তো এই যে যাওয়া এবং আসার যে ব্যালেন্সিংটা, মানি ম্যানেজমেন্ট, এটা আপনার জানতে হবে। আপনার মাসিক বাসা ভাড়া কত হইতে পারে, আপনার খাওয়া খরচ কত হতে পারে, আপনার লাইফস্টাইল কি। কারণ একটা মানুষের যখন নর্মাল লাইফস্টাইল থাকে, এটা থেকে যখন সে ডাউন হবে, তার কিন্তু লনলিনেস গ্রেপ করবে, ডিপ্রেশনে চলে যাবে, দূর এটা খাইতে মন চায়, খাইতে পারি না। তো এই জন্য আবার অনেকের থাকে কি যে যে কি বলে না, আঙ্গুল ফুলা কলা গাছ। হঠাৎ করে আসছেন, কিছু টাকার মুখ দেখে আপনি উড়াদুরা খরচ শুরু করে দিলেন, আপনার লাইফস্টাইল ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেললেন। আগে খাইতেন একটা রুটি, এখন খাওয়া শুরু করলেন 5টা রুটি। যেখানে মন চায় সেখানে ঘুরতে যেতেছেন, কোনো আপনার মধ্যে মানি ম্যানেজমেন্ট নাই। মাস শেষে দেখবেন যে টাকা শেষ, টাকা নাই, অমুক বন্ধুর কাছে ধার চাইবেন, বাংলাদেশে ফোন দিলে করবেন দূর টাকা পয়সা নাই, সব টাকা তোমরে পাঠাই দিছি। না, বাংলাদেশেও টাকা পাঠাইতে হবে, আপনার নিজেরও চলতে হবে, কিছু টাকা সেভিংসও করতে হবে। এই প্রপার মানি ম্যানেজমেন্টটা আপনার শিখতে হবে, জানতে হবে যে জাপানের টাকা কিভাবে আর্ন করবেন, কিভাবে খরচ করবেন, কোন কোন খাতে যাবে, এগুলা যাই না আপনাকে প্রপার হিসাব করে চলতে হবে। হ্যাঁ, যা মন চায় খাবেন, বাজেটে রেখে খাবেন, বাজেটে রেখে চলবেন, কখনো আবার বাজেট ছাড়াও কাজ করবেন। মোট কথা আপনাকে মানি ম্যানেজমেন্ট জানতে হবে। মানি ম্যানেজমেন্ট না জানলে জাপান কালচারে আপনি টিকতে পারবেন না। একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার কাছে কিছুই নাই, সব হারায় ফেলছেন। নম্বরে যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক কালচার। জাপানের ওয়ার্ক কালচার আসলে কতটা ইম্পর্টেন্ট এটা বলার অপেক্ষা রাখে না। আপনি কল্পনাও করতে পারবেন না যে জাপানের ওয়ার্ক কালচার কেমন হয়। জাপানের ওয়ার্ক কালচার যদি আপনি না জানেন, মানে কাজের যে সংস্কৃতি আছে, কাজের পরিবেশ কিন্তু সম্পূর্ণই আলাদা। এটার সম্বন্ধে যদি আপনার ন্যূনতম নলেজ না থাকে, আপনি আসার পরে কিন্তু একদম মহা সমুদ্রে পড়ে যাবেন, যেটা আমি পড়ছি। আমি এরকম ভাবতেও পারি নাই যে জাপানের ওয়ার্ক কালচার এরকম হবে। ঠিক আছে, জাপানের ওয়ার্ক কালচার ভাই অনেক টাফ। জাপানের ওয়ার্ক কালচার কেমন, এগুলা নিয়ে একটু গুগল করে, ইউটিউবের ভিডিও দেখে, অথবা আমার চ্যানেলও ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলো দেখে অ্যাটলিস্ট একটা মাইন্ডসেট আপ নিয়ে আসবেন যে না, জাপানের ওয়ার্ক কালচার ইজি না। আপনি চাইলেই যে বাংলাদেশের মতো করে চা খাবেন, চা খাবেন, একটু রেস্ট নিবেন, এরকম না। জাপানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হয়। বাইকের রে, বাইক, গাড়ি, যাই হোক, জাপানের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হয়। প্রতিটা সেকেন্ড আপনাকে কাউন্ট করে পে করবে। আপনি যদি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হন, মানে হচ্ছে হ্যান্ড ক্যাশ পে, বা হচ্ছে স্টুডেন্ট যারা করে আর কি, কন্ট্রাকচুয়াল পে করে, মান্থলি স্যালারি না, ওদের ক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কাউন্টেবল। জাপানের রেস্ট কি জিনিস ওরা জানে না। ঠিক আছে, তো এই জন্য জাপানের ওয়ার্ক কালচার অনেক প্রেশার, কিন্তু অসম্ভব না, চাইলেই করা যায়। কিন্তু সেই সম্বন্ধে আপনার মেন্টাল প্রিপারেশন থাকতে হবে, মাইন্ড সেট আপ থাকতে হবে যে হ্যাঁ, জাপানের ওয়ার্ক কালচার হচ্ছে টাফ,
এবং সেই টাফ এনভায়রনমেন্টটা কি এটা সম্বন্ধে একটা বেসিক নলেজ নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি জাপানের ওয়ার্ক কালচারের সাথে মানায় নিতে পারবেন। এটা হচ্ছে আনইমাজিনেবল, আমি আপনাকে প্রপারলি ব্যাখ্যা করতে পারবো না, কারণ যাই বলবো আপনারা বলবেন কি আর কষ্ট মিয়া, ধান কাটার চেয়ে কি বেশি কষ্ট? তো আসবেন, আসার পরেই বুঝবেন যে আসলে কেমন কষ্ট। বাট তাই বলে এটা ইম্পসিবল না বা অসম্ভব না, সম্ভব, বাট অনেক 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 প্রেশার। 6 নম্বরে যেটা বলবো, এটা বলতে বলতে আমি টায়ার্ড, বলতে আর ভালো লাগে না। মেসেজে বলি, কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই বলি, আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানলে কাইন্ডলি প্লিজ 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 জাপান আইসেন না। জাপান, সৌদি আরব, মালয়েশিয়া বা এই টাইপের কোনো কান্ট্রি না যেখানে গিয়ে ডাল ভাত খেয়ে সার্ভাইভ করে ভাষাটা শিখে ফেলবেন। জাপান অনেক এক্সপেন্সিভ, আপনি আইসা এখানে সার্ভাইভ করা খুব টাফ, কারণ ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি চাকরি পাবেন না। আপনাকে কে চাকরি দিবে জাপানে? আপনি যার কাছেই বলবেন, প্রথম প্রায়োরিটি থাকবে ভাই ভাষা জানেন। আপনি হয়তো N5 করে আসছেন, N5 কোনো মতে করে আসছেন, টুকটাক বলতে পারবেন না, নামায় শরীফ দেশ, বাঙ্গুরা খারাকি মাস্তা, এই যে টুকটাক কথা বলতে পারবেন, এগুলার কোনো খাওয়া নাই। জাপানে কাজ পাইতে হলে, কেউ আপনারা জব দিতে হলে প্রপার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আপনি জাপান আইসা কোনো মতে বড় ভাই এটা সেটা ধরে সার্ভাইভ করে ফেলবেন, ইটস সো টাফ। কারণ হচ্ছে বড় ভাই হয়তো আপনাকে জবটা দিয়ে দিবে কষ্ট মষ্ট করে, বাট ওই জায়গায় তো আপনাকে সার্ভাইভ করতে হবে না। আপনি জাস্ট ইমাজিন করেন যে আপনি 10-12টা বোবা লোকের সাথে আছেন, যারা আপনার কথা কিছু বুঝে না, আপনি তাদের কথা কিছু বুঝে না, ইশারা দেন, ওরা ইশারা দেয় একটা, আপনি ইশারা দিচ্ছেন আরেকটা। এই ধরনের সিচুয়েশনে পড়ার পরে আপনার মনে হবে যে দূর ফাঁসি দেই নিজেরে নিজে, এরকম মনে হবে, ঠিক আছে? যদি ল্যাঙ্গুয়েজ না জানেন, হয়তো একটা সময় যে ঠিক হয়ে যায় 1 বছর 1.5 বছর পরে, বাট এই যে 1-1.5 বছরের সময়টা, এটা আপনারা পুরো হেল বানায় দিবে। হ্যাঁ, এই জন্য রিকোয়েস্ট থাকবে, জাপানে আসার আগে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন। কয়েকটা বিষয়ের সম্বন্ধে যদি আপনি ন্যূনতম এক্সপিরিয়েন্স না হন, জাপান লাইফটা আপনার অনেক কষ্টই হবে। এবং এর মধ্যে অনেক লোক থাকবে যারা 2-4 বছর পরও চলে যাবে, আসার পরে অন্য দেশে যাওয়ার জন্য পাগল হয়ে থাকবে, ঠিক আছে? জাপান অনেক সুন্দর, অনেক ভালো, আমি নিজে অনেক পছন্দ করি, বাট এখানে চলাফেরা করা একটু টাফ, টাকা কামানো টাফ, এখানকার কালচারের সাথে মানায় নেওয়া আসলেই চ্যালেঞ্জিং, যেটা দুর্বল হার্টের মানুষদের জন্য না, ঠিক আছে? এটা শোনার পর অনেকে খারাপও লাগতে পারে, কিন্তু যারা আসলে একটু সাহসী না বা একা সার্ভাইভ করার মন মানসিকতা নাই, তাদের জন্য জাপান একটু টাফ হবে, এবং জাপান আপনাকে এত সহজে মেনে নিবে না। এগুলো যদি আপনারা করে আসেন, আই হোপ একটু হলেও আপনাদের উপকারে আসবে। এবং যেগুলা বললাম সবগুলো হচ্ছে রিয়েল ফ্যাক্ট, এগুলা আপনার জাপানে চলতে গেলে লাগবেই। যাদের এগুলা নাই তারা জানে তারা কতটা কষ্টে আছে। এবং আমি চাই যারাই আমার বাংলাদেশি ভাই, ইন্ডিয়ান ভাই বা পাকিস্তানি ভাই, যে দেশ থেকে আসেন, যারাই আসেন, জাপানের লাইফটা সুন্দর হোক, জাপানে সেজন্য অ্যাটলিস্ট ওদের কালচারটাকে রেসপেক্ট করে একটা নিজের লাইফ তৈরি করতে পারেন, ঠিক আছে? যদি আমি বড় কন্টেন্ট ক্রিয়েটর না, তারপরও যতটুকুই টাইম বের করে ভিডিও করি, সেখানে যদি সাবস্ক্রাইবার গ্রো না করে, মাঝে মধ্যে ডিমোটিভেশন চলে আসে, আপনি আমার জায়গায় থাকলে আপনি হয়তো অনেক আগে ছেড়ে দিতেন ইউটিউবে ভিডিও বানানো। এটা আসলে পেইনফুল সাবস্ক্রাইবার না বাড়া। তো যারাই ভিডিও দেখেন 200, 500, 1000, আমি চাই অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক দিন, কারণ লাইকের সংখ্যাটা দেখলে আমি বুঝতে পারি যে হ্যাঁ ভিডিওটা মানুষ পছন্দ করতেছে, এবং ইউটিউবে বুঝতে পারে যে হ্যাঁ ওরা একটা সুযোগ দেওয়া উচিত। তো আপনারা যদি চান যে হ্যাঁ আমি এই টাইপের ভিডিও ক্রিয়েট করি বা আরো রিয়েল কিছু তুলে ধরি, জাপানিজ কালচার বলেন বা জাপান লাইফ নিয়ে, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কমেন্টে আপনার মতামত জানান। থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা। ফুলগুলা জংলি ফুল, হ্যাঁ আমার বাসার সামনেও আছে, কিন্তু আমি এখানে আই থিঙ্ক অনেক সুন্দর লাগতেছে, তবে আপনাদেরকে দেখানো ট্রাই করি যে এগুলা কি টাইপের ফুল। এক একটা ফুলের সাইজ কিন্তু অনেক বড়, ঠিক আছে? এগুলো জংলি ফুল, যেখানে সেখানে ফুটে থাকে, আমার ধারণা এগুলো জংলি ফুল। দেখছেন কত সুন্দর ফুটে আছে, একদম বিশাল বড় বড় সাইজের। যাই হোক, ভালো থাকেন, সাবস্ক্রাইব করেন।